এবং এবার যদি উনি ওটা না মানেন তাহলে ওনাকেও কিন্তু জেলে যেতে হবে, উনি তার জন্য প্রস্তুত থাকুন। এই যে বেতন পেনশন বিভিন্ন ভাতাগুলো রাজ্য সরকারকে দিতে হচ্ছে না, এই টাকায় তিনি খেলা মেলা সহ দান ধ্যান করছেন রাজ্য সরকার আমাদের টাকায়। আমার একটা জায়গায় খুব খারাপ লাগছে যে মহামান্য সুপ্রিম কোর্ট রাজ্য সরকারের উপর ভরসা করেননি। রাজ্য সরকার যে সুপ্রিম কোর্টের এই নির্দেশটা মানতে গড়িমসি করবে বা না মানার চেষ্টা করবে, এইটা কিন্তু সুপ্রিম কোর্ট ভেবেছেন এবং সে কারণে একজন 4 জনের একজন উচ্চ পর্যায়ের কমিটি করেছেন। সিএজি যে কমিটিতে থাকছেন, সিএজির মতো সর্বোচ্চ পর্যায়ের অফিসার, তারপরে 3 জন মাননীয় বিচারপতি, তাহলে এই কমিটিটা অত্যন্ত উচ্চমানের, তারাই কিন্তু পুরো বিষয়টা দেখবেন। অর্থাৎ রাজ্য সরকারের উপর সুপ্রিম কোর্ট ভরসা রাখতে পারেননি। আমি বলবো সরকারের পক্ষে খুব কলঙ্কের। আর যদি এখানে সরকার টাল বাহানা করার চেষ্টা করে, কথা দিচ্ছি পুরো রাজ্য অচল করে দেব। আর্থিক যথেষ্ট সচ্ছলতা আছে, সেই কারণেই তো উনি খেলা মেলার পেছনে কোটি কোটি টাকা খরচা করেন, ক্লাবের পেছনে দুর্গাপুজো আসলে কোটি কোটি টাকা খরচা করেন, সরকারি কোষাগারের টাকা ব্যয় করে চারিদিকে মন্দির হচ্ছে। কি বলছেন? সংস্কৃতি কেন্দ্রের নাম করে দীঘায় একটা মন্দির হলো সরকারি টাকায়, সরকারি কোষাগারের টাকায়, তাহলে ডিএর বেলায় টাকা নেই? আমাদের সংগ্রাম চলছে চলবে, সংগ্রামের এ লড়াই চলছে চলবে, প্রতিবাদের এ লড়াই চলছে চলবে, প্রতিরোধের এ লড়াই চলছে চলবে, চেতনার এ লড়াই চলছে চলবে, বিপ্লবের এ লড়াই চলছে চলবে, মানুষের এ লড়াই চলছে চলবে, কর্মচারীর এ লড়াই চলছে চলবে, ছাত্রের এ লড়াই চলছে চলবে, পুলিশের এ লড়াই চলছে চলবে, ডাক্তারের এ লড়াই চলছে চলবে, নার্স দিদির এ লড়াই চলছে চলবে, শিক্ষকের এ লড়াই চলছে চলবে, সুমেধার এ লড়াই চলছে চলবে, চেতনার এ লড়াই চলছে চলবে, সংগ্রামের এ লড়াই চলছে চলবে, প্রতিবাদের এ লড়াই চলছে চলবে, আমাদের স্লোগান চলছে চলবে, আমাদের সংগ্রাম চলছে চলবে। ইমিডিয়েট 25% একটা কমিটি হবে, কমিটি সিদ্ধান্ত নেবে, কিন্তু 31 মার্চের মধ্যে ফার্স্ট ইনস্টলমেন্ট দিতে হবে। পরবর্তীকালে সরকার কিভাবে দেবে সেটা কমিটি ঠিক করবে এবং সেটা 15 মের মধ্যে সম্পূর্ণভাবে দিয়ে মিটিয়ে দিতে হবে। এই জয় আমাদের সামগ্রিকভাবে কর্মচারী সমাজের জয় এবং 10 বছরে যে লক্ষ্য নিয়ে আমরা লড়াই করেছি, আজকে তার পরিসমাপ্তি ঘটলো এবং এই যে ধরনের রায় সুপ্রিম কোর্ট আজকে প্রকাশ করলো, তাতে আমরা নিশ্চিত যে এরপরে সরকার আর হাত গুটিয়ে বসে থাকতে পারবে না। কর্মচারী সমাজ, বিশেষ করে অবসরপ্রাপ্ত কর্মচারী সমাজ আজকে যেভাবে ডিপ্রাইভ হচ্ছে, তারা যে টাকাটা আজকে মানে যদি পেত, তারা একটু যতদিন বাঁচতো একটু স্বাচ্ছন্দ্যে বাঁচতে পারতো, এখন সেটা তারা অবশ্যই পাবে। কারণ ফার্স্ট ইনস্টলমেন্ট বলেছে ইমিডিয়েট দিয়ে দিতে হবে এবং 25% ইমিডিয়েট দিতে হবে, তারপরে ফার্স্ট ইনস্টলমেন্ট দিতে হবে 31 মার্চের মধ্যে। তাহলে আমরা মনে করছি যে অন্তত অর্ধেক দিয়ে আপনার 31 মার্চের মধ্যে সরকারি কর্মচারী সমাজ পেয়ে যাচ্ছেন। ব্যাপারটা সরকারকে কেন টাইম বেঁধে দিয়েছে, কারণ সর্বোচ্চ আদালত তো এই রাজ্য সরকারের চরিত্রটা জানে। কারণ সর্বোচ্চ আদালতই তো বলেছিল যে 50% আগে মর্গভাটা মেটান, তখন বলল যে সরকারের ব্যাকবন ভেঙে যাবে। সেটা কে বলেছিল? না, মাননীয় অভিষেক মনু সিংভি। তার জন্য তারা 25% করলো, 6 সপ্তাহের মধ্যে মিটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিতে বললো সরকারকে, কিন্তু সরকার হাত গুটিয়ে বসে থাকলো। সেই পরিপ্রেক্ষিতে আমরা কন্টেম্প মামলা করলাম, MA ফাইল করলো। সেই মামলা আপনার 8ই সেপ্টেম্বর 2025 শেষ হয়েছে এবং তারপরে মামলা রিজার্ভ ছিল, আজ বেরোয় কাল বেরোয়। এই উদ্বিগ্নতার মধ্যে আমরা লক্ষ্য করলাম যে আজকে তার পরিসমাপ্তি ঘটলো এবং সবথেকে আমরা বিশেষ করে যে আমাদের যে আইনজীবী মাননীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ফিরদৌস শামীম, গোপা বিশ্বাস সহ, এছাড়া আমাদের প্রথম থেকে যে মামলাটা বেশ অনেকটা সময় লড়েছিল মাননীয় যে আমজাদ আলী মহাশয়, তাকেও আমরা অভিনন্দন জানাচ্ছি। কর্মচারী সমাজ অভিনন্দন জানাচ্ছি। অনেক সংগঠনও আমাদেরকে সহযোগিতা করেছে, তাদের সবাইকে। এবং এই যে ডিএ এবার রাজ্য সরকারকে দিতেই হবে। পরবর্তী আন্দোলন
আমরা নিশ্চয়ই ঠিক করে কর্মচারী সমাজকে জানিয়ে দেব। দেখুন, আমাদের এই মামলাটা তো আমরা এই কারণে করিনি যে ডিএ বাবদ কিছু টাকা পাবো। আমরা এই কারণে মামলাটা করেছিলাম যে মুখ্যমন্ত্রীর পদে যে ভদ্রমহিলা বসে আছেন, উনি অত্যন্ত দম্ভের সঙ্গে বলেছিলেন যে ডিএটা রাজ্য সরকারি কর্মচারীদের কোনো অধিকার নয়, এটা ওনার দয়ার দান। এখন আমরা অত্যন্ত স্পষ্টভাবে সেদিনও বলেছিলাম, আমরা সরকারি কর্মচারী, নির্দিষ্ট নিয়োগ প্রক্রিয়ার মধ্য দিয়ে সাংবিধানিক প্রক্রিয়ায় আমরা যোগ্যতা মেধা প্রমাণ করে আমরা চাকরি পেয়েছি। আমরা কিন্তু কোনো ব্যক্তি মুখ্যমন্ত্রী বা ব্যক্তি কোনো রাজনীতিকে ব্যক্তিগত জমিদারির প্রজা নই। কাজেই এটা আমরা তার দয়া নিতে যাব কেন? ডিএটা আমাদের অধিকার। এই কারণেই কিন্তু আমরা মামলাটা করেছিলাম। আর মামলাটা করেছিলাম 2016 সালে যে পরিস্থিতির সৃষ্টি এই মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন, একেবারে মানে একজন ফ্যাসিস্ট সরকার তার সমস্ত শক্তি নামিয়ে এনেছিলেন শ্রমিক কর্মচারী আন্দোলনকে একদম বন্ধ করে দেওয়ার জন্য, ধ্বংস করে দেওয়ার জন্য। সেই আতঙ্ক থেকে যাতে কর্মী সমাজ বেরিয়ে আসে সেই জন্য করেছিলাম। তা দীর্ঘ দীর্ঘ পথ গেছে। আজকে মহামান্য সুপ্রিম কোর্টে যে রায়টা হয়েছে সেটা শুধু ঐতিহাসিক বা মাইল ফলকের রায় নয়। এটা শুধু পশ্চিমবাংলার রাজ্য সরকারি কর্মচারী, পেনশনার, তারপরে স্কুল শিক্ষক, শিক্ষাকর্মী, বোর্ড, কর্পোরেশন, পঞ্চায়েত, পুরসভার কর্মচারী, তাদের পেনশনার, এদের জন্যই শুধু তারাই লাগু হল মানে উপকৃত হলেন এমনটা নয়। সারা ভারতবর্ষের সমস্ত রাজ্যের রাজ্য সরকারি কর্মচারীরা এবং কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা একটা অস্ত্র হাতে পেলেন যে মোড অফ পেমেন্ট অফ ডিএ এটা সরকারের ইচ্ছাধীন নয়, এটা হচ্ছে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স। অর্থাৎ এরপর থেকে কোনো সরকার যে শাসক দলেরই হোক তারা কিন্তু এই অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সটাকে অস্বীকার করতে পারবে না, এবং ডিএ যে লিগালি এনফোর্সেবল রাইট অফ দ্য এমপ্লয়িজ এইটাকে অস্বীকার করতে পারবে না। এটা আমাদের বিরাট জয়। এবং সুপ্রিম কোর্ট যে মানে টাইম লাইন বেঁধে দিয়েছেন এটা ভয়ঙ্কর। এইভাবে মানে অতীতে কোনো মামলায় এইরকম নির্দিষ্ট করে সরকারকে টাইম লাইন বেঁধে দেওয়া হয়নি। এই যে বেতন পেনশন বিভিন্ন ভাতাগুলো রাজ্য সরকারকে দিতে হচ্ছে না, এই টাকায় তিনি খেলা মেলা সহ দান ধ্যান করছেন রাজ্য সরকার আমাদের টাকায়। তাহলে রাজ্য সরকারের কাছে টাকা আছে। এই তো আজকে বাজেট হবে, দেখবেন লক্ষ্মী ভান্ডার, অমুক ভান্ডার, তমুক ভান্ডার করে অনেক টাকা ব্যয় করবে, কিন্তু যারা খোদ সরকারি কর্মচারী তাদের মানে বকেয়া মেরে। এটাই তো আমাদের প্রশ্ন ছিল। অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে ডিএ পায় কেন্দ্রীয় সরকার অধিকাংশ রাজ্য সরকার, কেন আমরা পাবো না? কেন পাবো না সেটাই প্রশ্ন করেছিলাম। কেন রোপায় বলা ছিল, সেই রোপা 2009-এর রোপা আজকে তার মান্যতা পেল, কারণ ট্রাইব্যুনালও বলে দিয়েছিল, দুবার বলেছিল যে না, আইনি অধিকার সাংবিধানিক অধিকার ডিএ সরকারকে দিতে হবে। সেই রায় কিন্তু বজায় রাখে মানে উচ্চ আদালত। 4বার জিতেছি উচ্চ আদালতের থেকে। তারপরে সরকার বুঝেছিল যে ডিএটা দিতে হবে, তারপরে টাইম কিল করতে গিয়েই কিন্তু উপস্থিত হয়েছিল সর্বোচ্চ আদালতে। আজকে সেটা বুঝতে পেরেই কিন্তু এই ধরনের কঠোর রায় কিন্তু সরকারের দিকে ছুড়ে দিলেন সর্বোচ্চ আদালত। আমার একটা জায়গায় খুব খারাপ লাগছে যে মহামান্য সুপ্রিম কোর্ট রাজ্য সরকারের উপর ভরসা করেননি। রাজ্য সরকার যে সুপ্রিম কোর্টের এই নির্দেশটা মানতে গড়িমসি করবে বা না মানার চেষ্টা করবে এইটা কিন্তু সুপ্রিম কোর্ট ভেবেছেন, এবং সে কারণে একজন 4 জনের একজন উচ্চ পর্যায়ের কমিটি করেছেন। সিএজি যে কমিটিতে থাকছেন, সিএজির মতো সর্বোচ্চ পর্যায়ের অফিসার, তারপরে 3 জন মাননীয় বিচারপতি, তাহলে এই কমিটিটা অত্যন্ত উচ্চমানের। তারাই কিন্তু পুরো বিষয়টা দেখবেন। অর্থাৎ রাজ্য সরকারের উপর সুপ্রিম কোর্ট ভরসা রাখতে পারেননি। আমি বলবো সরকারের পক্ষে খুব কলঙ্কের। এখন আমাদের ডিএ হচ্ছে 18%, কেন্দ্র এবং অন্যান্য রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ হচ্ছে 58%। আমরা 40% ডিএতে পিছিয়ে আছি। জুন 2011 থেকে 2024-এর জুলাই পর্যন্ত ডিএ না দিয়ে, ডিআরএস রিলিফ না দিয়ে রাজ্য সরকার 2,19,000 কোটি টাকা সাশ্রয় করেছেন। এখন সেই সাশ্রয়ের পরিমাণটা হচ্ছে 2,30,000 কোটি টাকা। এখন অভিরূপ সরকার বলেছেন যে এই টাকাটা নাকি সরকার গরিব মানুষদের কল্যাণে ব্যয় করেছেন। এখন আমাদের ডিএর টাকা যদি গরিব মানুষের কল্যাণে ব্যবহার করতে হয় তো আমাদের অনুমতি নিতে হবে। আর যদি এই টাকাটা গরিব মানুষের কল্যাণে ব্যয় করে থাকেন তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী কেন এইসব সামাজিক প্রকল্পের কৃতিত্ব তিনি নিজে দেন? তিনি বলুন যে এই রাজ্য কর্মীদের ডিএ এবং ডিআরএস রিলিফ না দিয়ে আমি এই টাকাটা পেয়েছি, সেই টাকাটা দিয়ে তোমার এই লক্ষ্মীর ভান্ডার, তোমার এই সবুজ সাথী, তোমার এই রূপশ্রী, উর্বশ্রী ইত্যাদি ইত্যাদি হচ্ছে। আসলে আর্থিক সংকট বলে কোনো বিষয় নেই। আমরা রাজ্য সরকারের কাছে ইতিপূর্বেও বলেছি যে আপনারা আমাদের বলুন,
টোটাল ডিএ দিতে এবং নিয়মিত অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে ডিএ দিতে টাকা কোথা থেকে জোগাড় করতে হবে আমরা দেখিয়ে দেবো, যদিও এটা আমাদের দায়িত্ব নয়। কারণ স্যাট, হাইকোর্ট এবং মহামান্য সুপ্রিম কোর্ট বলে দিয়েছেন যে আর্থিক সংকট এই অজুহাতে কর্মচারীদের অধিকারটাকে আটকে রাখা যাবে না, তাদের প্রাপ্য আটকে রাখা যাবে না। তবুও আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে চ্যালেঞ্জ রাখছি, তিনি আমাদের ডাকুন, আমরা দেখিয়ে দেবো কিভাবে বকেয়া ডিএটা দেওয়ার টাকা কোথা থেকে আসবে আর কিভাবে নিয়মিত অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে ডিএটা দেওয়া যাবে। তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, দেখুন, সানাই বাজান বিসমিল্লা খান, তবলায় সঙ্গত করেন জাকির হোসেন, দুজনেই ধর্মে মুসলিম। অতি বড় হিন্দু রক্ষণশীল বাড়িতেও আজ পর্যন্ত এই প্রশ্ন ওঠেনি যে হিন্দুর মাঙ্গলিক অনুষ্ঠানে ওই মুসলিম বিসমিল্লার সানাই কেন বাজবে। এটাই আমাদের ভারতের সংস্কৃতি, ভারতের ঐতিহ্য, ভারতের পরম্পরা। সেই পরম্পরা মেনে রাজ্য সরকারি কর্মচারীদের, শিক্ষক, শিক্ষাকর্মী, বোর্ড, কর্পোরেশন, পঞ্চায়েত, পুরসভার কর্মচারীদের ঐক্যবদ্ধভাবে আন্দোলনে নামতে হবে। আমি ওই আমার জেলা তো ভারত স্বাধীন হলে আমার জেলাও স্বাধীন হবে, কাজেই স্বাধীনতা সংগ্রামে আমি ঢুকবো না, এই মানসিকতা নিয়ে চললে হবে না। কারণ সমস্ত সমস্যার সমাধান কিন্তু আদালতে হবে না, আন্দোলনের মাধ্যমেই হবে। কাজেই আন্দোলন, আদালতে মামলা একটা কৌশলগত অবস্থান মাত্র, কিন্তু আন্দোলনটাই হচ্ছে একদম মানে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। কর্মচারীদের এই সরকারের শ্রমিক কর্মচারী নীতির বিরুদ্ধে আন্দোলনে নামতেই হবে। बहुत खुशखबरी है हमको लिए 2016 से ये लड़ाई चल रहा था। এই লড়াই আসলে শুরু হয়েছিল 2015 সালে, আজ থেকে 11 বছর আগে, এবং ইউনিটি ফোরাম এই লড়াই শুরু করেছিল, তার সঙ্গে ছিল কনফেডারেশন, এবং আমি ইউনিটি ফোরামের প্রতিষ্ঠাতা হিসেবে এই লড়াইয়ের বহু ব্রিফ আমজাদ আলীকে লিখে দিয়েছি, বিকাশ ভট্টাচার্য দাঁড়িয়েছিলেন, এবং তার জন্যই রাজ্য সরকার সুপ্রিম হাইকোর্ট এবং স্যাটে ছবার পরাজিত হয়, চড় খায়। তারপরে সুপ্রিম কোর্টে যায়, এবং সুপ্রিম কোর্টে যখন এই মামলা গতি পাচ্ছিল না, তখন আবার সংগ্রামী যৌথ মঞ্চ ইউনিটি ফোরাম যার অংশ, তারা এখানে ঢোকে ইমপ্লিটমেন্টের সুযোগ পায়, এবং এই ইমপ্লিটমেন্টের সুযোগ নিয়ে গোপাল সুব্রমণিয়াম মাননীয় অ্যাডভোকেট তিনি দাঁড়িয়ে যেভাবে সওয়াল করেন, সুপ্রিম কোর্ট বলে যে প্রাথমিকভাবে তারা বলে যে হ্যাঁ এটা বকেয়া 50% দিন, রাজ্য সরকার বলে যে না অত দিতে পারবো না, 25% পারবো, কিন্তু সে নির্দিষ্ট ডেট না থাকায় রাজ্য সরকার সেটা দেয়নি। আবার যখন সুপ্রিম কোর্টে শুনানি হতে থাকে, তারপরে গত সেপ্টেম্বর মাসে শেষ হয়, এবং এই শুনানি শেষ হওয়ার পরে 4 মাস বাদে গতকাল মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে যাওয়ার পরে আজকে এই রায় বেরিয়েছে। মুখ্যমন্ত্রীর কোনো কাজ আছে কিনা আমরা এর মধ্যে জানি না, কিন্তু যে মুখ্যমন্ত্রী আমাদের চোর ডাকাত, ডাকাতের সর্দার, কুকুর বেড়াল এসব বলেছিলেন, তিনি দেখা যাচ্ছে যে তিনি কর্মচারীদের ডিএর টাকা চুরি করেছেন, তিনি কর্মচারীদের ডিএর টাকা ডাকাতি করেছেন, এবং এবার যদি উনি ওটা না মানেন তাহলে ওনাকেও কিন্তু জেলে যেতে হবে, উনি তার জন্য প্রস্তুত থাকুন। এবং এটা আজকের ব্যাপার নয়, পশ্চিমবঙ্গের কর্মচারীরা 1950-এর দশকে প্রথম দাবি তুলেছিল মহার্ঘ ভাতা দয়ার দান নয় অধিকার, কোন সরকার সেই দাবি মানেনি। আজকে ভারতের সর্বোচ্চ ন্যায়ালয় তারা সেই দাবিকে মান্যতা দিয়েছে যে মহার্ঘ ভাতা হচ্ছে লিগাল এনফোর্সেবল রাইট, যে কথা হাইকোর্ট বলেছিল, এবং সমস্ত টাকা 25% মেটাতে বলেছে, এবং এই টাকা রাজ্য সরকার পেয়ে গেছে আজ থেকে 12 বছর আগে। সেই টাকার হিসেব কোথায়? এই জন্যই এজির একজন অফিসারকে কমিটিতে রাখা হয়েছে, যে সেই টাকা কোথায় সেটা এজি তারা হিসেব দিতে পারবে, এবং বাকি 75% মানে 100%-র হিসেবেই রাজ্য সরকারকে দিতে হবে, এবং 25% এখন মিটিয়ে দিতে হবে, বাকি 75% ওই কমিটি ঠিক করবে। এইটা কর্মচারী, পশ্চিমবঙ্গের কর্মচারী আন্দোলনের জয়, বাস্তব জীবনের জয়, এবং ন্যায্য অধিকারের আইনি লড়াইয়ের জয়। এবং এটা যদি সরকার না মানে, যে সরকারই না মানুক, কর্মচারীরা আগামী দিনে এই সরকারকে অচল করার দিকে যাবে। হ্যাঁ, অবশ্যই বললাম তো, না কোনো সুযোগ নেই। রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি কালকে সুপ্রিম কোর্টে প্লিড করেছেন, সেই তিনি যদি সুপ্রিম কোর্ট তাকে সুযোগ দিয়েছিল, যে তার তো সুযোগ পাওয়ার কথা ছিল না, তিনি সুযোগ পেয়েছিলেন, কিন্তু যদি আবার দেখা যায় যে উনি সুপ্রিম কোর্টের রায় মানছেন না, সেই সুপ্রিম কোর্ট ওনাকে জেলে পাঠাতে পারেন, ওনার চিফ সেক্রেটারিকে জেলে পাঠাবেন। আমরা সেই দিকেই তাকিয়ে থাকবো সুপ্রিম কোর্ট কি রায় দেয়। হ্যাঁ, না 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 ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, না অবশ্যই এটা তো ধাক্কার ব্যাপার তো নয়, এটার মুখ্যমন্ত্রী নিজেই এই পরিস্থিতি সৃষ্টি করেছেন।
উনি বলেছেন যে ডিএ হচ্ছে কর্মচারীদের দয়ার দান, আমি খুশি হলে দেব। আবার যখন ক্ষমতায় ছিলেন না তখন বলতেন যে ডিএ না দিয়ে, সরকার ডিএ দিতে না পারে তার ক্ষমতায় থাকার অধিকার নেই। তা উনি কেন ক্ষমতায় আছেন? তাহলে এটা আজকে যখন প্রতিষ্ঠা হয়েছে তখন উনি নিজে এই ধাক্কা যিনি খেতে চেয়েছেন, আমরা তো বারবার ওনাকে সতর্ক করেছিলাম যে টাকা মিটিয়ে দিন, টাকা মিটিয়ে দিন। উনি আজকে সেটা শোনেননি। ওনার তো লজ্জা নেই। আজকে সুপ্রিম কোর্টে এই ধাক্কা খেয়েছেন, তো সেই ধাক্কা উনি নিজেই যেচে নিয়েছেন। সেই ধাক্কার ফল কি বেরোয় কর্মচারীরা সেটা দেখতে চায়। কোনো সুযোগ পাবে না, তার কারণ এটা ইন্টারিম অর্ডার নয়, এটা ফাইনাল অর্ডার হয়েছে কোর্টের। এটা সরকারকে আমরা কোনো রাস্তা দেব না এগোবার। সরকারকে এই রায়ের যে প্রতিলিপি কোর্ট দিয়েছে সেটা সরকারকে মানতে হবে, আমরা মানিয়ে ছাড়বো। আর যদি এখানে সরকার টাল বাহানা করার চেষ্টা করে, কথা দিচ্ছি পুরো রাজ্য অচল করে দেব। আমাদের সঙ্গে অন্যান্য অনেক কর্মচারী সংগঠনের কথা হয়েছে, যদি সরকার বকেয়া ডিএ না দেয়, সেই সমস্ত সংগঠন, এমনকি সরকার সমর্থক যে সংগঠনগুলো আছে, তারাও প্রয়োজনে আমাদের সঙ্গে যোগ দেবে। কারণ তাদেরও ডিএ বাকি। রাজ্য সরকার সবার ডিএ এইভাবে মেরে দিতে পারে না। লড়াই খুব জোরদার হবে না দিলে। রাজ্য সরকারের কাছে টাকা আছে, অতএব সেই টাকাটা বের করে আনলেই রাজ্য সরকার। মিথ্যা কথা বলছে বর্তমান মুখ্যমন্ত্রী, সত্যি কথা বলে না। কাটমানি যেখানে উনি সেখানে। কাটমানি বন্ধ করে ওনাকে আমাদের বকেয়া টাকা দিতে হবে। আর এতে কোনো বাজেটে চাপ পড়বে না, রাজ্য সরকারের উপর কোনো চাপ পড়বে না, তাদের কাছে পুরো টাকা রয়েছে। যিনি কালকে সুপ্রিম কোর্টে গেছে ন্যায় বিচার করতে, তাহলে সেই যেখান থেকে বিচার পাওয়া গেছে সেটা উনি মানবেন না, এরকম হবার না। আমরা আশাবাদী উনি মানবেন আর কি। এই জায়গাতে প্রথম কথা, যদি আইনি পদ নেয় আমরা আইনি ভাবে তার লড়াই করব। আর দ্বিতীয় কথা, যদি এমনি গাজোয়ারি করে আমরা তার রাস্তায় নামবো, দরকার হলে স্ট্রাইকে যাব, এবং WBSR রুল অনুযায়ী আমরা স্ট্রাইকে যেতে পারি। আমরা সেটা প্রাথমিক এগোনো, উনি কি করছেন তার পরিমাণে আমরা আমাদের রাজ্য কমিটির মিটিং এ বসবো, সেখানে সিদ্ধান্ত হবে। আর এই লড়াইটা শুধু আমরা করব না, সমস্ত কর্মচারী সংগঠন, শিক্ষক সংগঠনকে আবেদন জানাবো যে আমরা সবাই মিলে, কোর্ট রায় দিয়ে দিয়েছে, এবার ডিটা আমাকে হাতে নিতে হবে, মানে আমার হাতে খাবার দিয়েছে, আমার মুখে তুলতে হবে। এই মুখে তোলার কাজটা তো আমায় করতে হবে। এই যে আজকে জয়ের ভিত তৈরি হলো, এই ভিতের উপর দাঁড়িয়ে আগামী দিনে যত শূন্য পদ আছে সেই শূন্য পদের দাবি পূরণ, অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণের দাবি। শূন্য পদ আছে, তাহলে অস্থায়ী কেন হবে? অস্থায়ী কখন হয়? যখন শূন্য পদ পূরণ হয়ে গেছে, আমি কিছুদিনের জন্য আমি কন্ট্রাক্ট চলে নিলাম। এই যে দাবিগুলো, এবং আগামী দিনে যে প্রেজেন্ট যে পে কমিশন, সেই পে কমিশন দাবি, এই ভিতের উপর দাঁড়িয়ে সমস্ত সরকারি কর্মচারী আজকে একজোট হয়ে যাবে। তাদেরকে নিয়ে কিন্তু আমরা এগিয়ে চলবো এবং সমস্ত দাবি আমরা পূরণ করব। এবং এই যে শুধু একজন কর্মচারী তো না, একজন কর্মচারীর উপর তার বৃদ্ধা বাবা মা, ছেলে মেয়ে, তার ওয়াইফ, সবাই নয়, একটা পরিবারে 5 থেকে 6 জন তার গড়ে আছে। এই সবার ক্ষেত্রে 12 লক্ষ কর্মচারী, মানে অবসরপ্রাপ্ত নেতা, 12 লক্ষ দিয়ে যদি আপনি 4 দিয়ে করেন তাহলে সেটা 48 লক্ষ হয়। আর উনি 48 লক্ষ কিন্তু বিরোধী দলের থেকে এগিয়ে ছিলেন। তাহলে এই সংখ্যাটাও কিন্তু একটু বিশাল। আর ওনাকে ভাবতে হবে উনি 48 লাখের কথা চিন্তা করবেন, ম্যাজিক ফিগারটাকে চিন্তা করবেন, না উনি ওনার বিভিন্ন মাধ্যমে করবেন, সেটা ওনাকে ঠিক করতে হবে। ভালো করেই সুপ্রিম কোর্ট জানে, তার কারণ এ রাজ্যে আর্থিক কোনো অসচ্ছলতা নেই। আর্থিক যথেষ্ট সচ্ছলতা আছে, সেই কারণেই তো উনি খেলা মেলার পেছনে কোটি কোটি টাকা খরচা করেন, ক্লাবের পেছনে দুর্গাপুজো আসলে কোটি কোটি টাকা খরচা করেন, সরকারি কোষাগারের টাকা ব্যয় করে চারিদিকে মন্দির হচ্ছে। কি বলছেন? সংস্কৃতি কেন্দ্রের নাম করে দীঘায় একটা মন্দির হলো সরকারি টাকায়, সরকারি কোষাগারের টাকায়। তাহলে ডিএর বেলায় টাকা নেই? এগুলো অজুহাত। সম্পূর্ণভাবে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা উনি করেন, এটাই উনার সংস্কৃতি। আমরা ওই সংস্কৃতিটাকে, অপসংস্কৃতিটাকে স্তব্ধ করে দিতে চাই এই পশ্চিমবঙ্গের বুকে।